শর্মিষ্ঠা গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প অবয়ব। টুং করে হোয়াটসঅ্যাপে আবার মেসেজটা ঢুকলো। কি আসছেন তো আজকে? আমি কিন্তু মোহনার ফ্ল্যাটেই অপেক্ষা করব আপনার জন্য। অনন্যা আবার চোখ বুলিয়ে নিল মেসেজটায়। বুঝতে পারছে না কি করবে। গত সপ্তাহে এই নিয়ে বেশ অশান্তি হয়েছে মানসের সাথে, শাশুড়ির সাথে। মোহনার ফ্ল্যাট থেকে ফিরতে বেশ রাত হয়েছিল। ততক্ষণে শাশুড়ির খাবারের সময় অতিক্রান্ত। মানসকেই অফিস থেকে ফিরে এসে মাকে খেতে দিতে হয়েছিল। নিজে চাটুকু করতে হয়েছিল বলে অনেক অকথা কুকথা শুনতে হয়েছিল স্বামী আর শাশুড়ির কাছ থেকে। প্রথম প্রথম এসব কথা শুনলে চোখে জল আসতো, এখন কেমন যেন আর আসে না। নিজেকেই যেন সংসারের সব ঘটন অঘটনের জন্য দায়ী লাগে। তার জন্যই যেন সবকিছু ঘটে চলে। এদের কথা ভেবেই এই 25টি বছরও কাটিয়েছে নিজের সমস্ত কিছু ভুলে। আজ তো তা অভ্যাসে পরিণত। সেই প্রথম দিনের দিকগুলোতে তখনও নিজের জন্য ভাবত, গান গাওয়াটা তখনও ছাড়েনি অনন্যা। তেমনি একটা দিনে তানপুরাটা নিয়ে বসেছিল সন্ধেবেলায়। সবে পূর্বীর আলাপটা শেষ বন্দিশটা ধরেছে। পাশের ঘর থেকে উচ্চস্বরে কথা ভেসে এলো। শুনতে পেল শাশুড়ি মা শ্বশুর মশাইকে বলছেন, সন্ধে হলেই এই এক হয়েছে, গাইয়েওয়ালির মতো গান। কোন বাড়ির মেয়ে আনলে বলো তো? বাড়িটাকে বাইজি বাড়ি করে তুলবে নাকি? অনন্যা জানে ও ঘরে মানুষও সেদিন বসেছিল, কিন্তু তার কোনো কথা ভেসে আসেনি। তারপর শাশুড়ি স্বয়ং এ ঘরে এসে হুকুম করেন, গান থামিয়ে মুড়িয়ে তো মাখতে পারো। বাবু আজ ঘরে আছে, কিছু ভাজাভুজি করো। আর হ্যাঁ, একটু আদা দিয়ে চা করো। বৌমা, আজ আমার মাথা ধরেছে। সেদিন সেই যে কপালে একটি বা ছুঁয়ে তানপুরাখানি রেখেছিল আর গায়নি। মেয়ে গান শিখেছে, তবু মিঠি ও শতচেষ্টাতেও মাকে দিয়ে আর কোনোদিন সুর তোলাতে পারেনি। কিছুটা অভিমানে, কিছুটা ভয়ে অনন্যা কেমন যেন গুটিয়ে নিয়েছিল নিজেকে। শাশুড়ির ছেলের প্রতি হুকুমখানি, আমাদের এই মধ্যবিত্ত বাড়ির বউ হাহা করে গান গাইবে, রং তুলি নিয়ে সময় কাটাবে, ফটাস ফটাস করে চাকরি করবে, এ যে চলে না বাবু। তুই ওকে সেটা ভালো করে বুঝিয়ে দিবি। সারা জীবন মনে রেখেছে, মানতে বাধ্য হয়েছে, কারণ মায়ের আজ্ঞাবহ ছেলে। ও যে মাতৃ আজ্ঞা যথাযথভাবে পালন করেছে। তবু ওদের প্রয়োজনটুকুই আজ অনন্যা নিজের চাহিদা করে তুলেছে। তাতেও কি সুখী হতে পেরেছে, নাকি অশান্তি এড়িয়ে স্বস্তিটুকুকেই সম্বল করেছে, কি জানি। যাই হোক, ও প্রান্ত বুঝে এখনো রিপ্লাই না পেয়ে ফোন করেছে। স্ক্রিনে এবার মোহনার নাম ভেসে উঠল। অনিরুদ্ধ বুঝি ভেবেছে ও নিজে ফোন করলে যদি অনন্যা না ধরে, তাই মোহনাকে দিয়েই। মোহনা, কি রে, আসছিস তো? অনন্যা বলে, সব ছাড় মোহনা, আমার দ্বারা হবে না। মোহনা বলল, না, তোকে ছাড়বো না, আর তোর দ্বারাই হবে। ধুর, কি বলছিস? আমার এই বুড়ি বয়সে এইসব, তার উপর এই কালো রং আমার, ধুর, আমায় মানায়? সে তো অনিরুদ্ধ চিন্তা, ও জানে, তোকে সে নিয়ে ভাবতে হবে না। এবার মোহনা বলে, তোর সব দুশ্চিন্তা অস্বস্তির কারণ আমি জানি। আমার কাছে তুই কিছুই লুকুতে পারবি না। আমি তোর আর কোনো কথাই শুনবো না। তুই আজ একটু পরেই আসছিস, ব্যাস, এই শেষ কথা। আমরা অপেক্ষা করছি তোর জন্য। তাছাড়া তুই একজনকে কথা দিয়ে এইরকম ইরেসপন্সিবলের মতো কাজ করতে পারিস না, সে আমি জানি। শেষের এই কটি ইমোশনাল কথা বলে অনন্যার মনে দায়িত্ববোধের ধোঁয়ায় ফুঁ দিয়ে ফোনটা রেখে দিল। অনন্যা আর কিছু বলতে পারল না। সত্যি বলতে নিজের মনের দিকে তাকালেও সেই মনখানিও আজ বহুদিন পর একটু রঙের ছোঁয়া পেতে চাইছে। এতদিন ধরে তো এরকমই চলছিল। হঠাৎ করেই বহুদিন পর মোহনার সাথে যোগাযোগ ফেসবুকের সৌজন্যে। তারপর মিঠেই ওকে নিয়ে যায় মোহনার বাড়ি। অবিবাহিত চাকুরিরতা, যথেষ্ট স্বাধীন চেতা মোহনার সংস্পর্শেই যেন বদলাচ্ছে একটু একটু করে অনন্যা। ভয়ে ভয়ে ধীরে ধীরে একটা দুটো আলো কখনো কখনো জ্বলে উঠছে মনের মধ্যে, যা নিভে গিয়েছিল। এই যে, ইনি হলেন মিস্টার অনিরুদ্ধ রায়, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নেশায় একজন চিত্রশিল্পী। কম্পিউটার থেকে ক্যানভাস, এর হাতে অনায়াসে বশ মানে। সেদিন মোহনার প্রমোশনের এক ছোট্ট সেলিব্রেশন উপলক্ষেই ওর ফ্ল্যাটেই পরিচয় অনিরুদ্ধর সাথে। না, আর কেউ ছিল না, শুধু ওরা তিনজন মিলে সেলিব্রেশন। তবে অনিরুদ্ধ রায়ের শিল্পের মুন্সিয়ানার পরিচয় অনন্যা এর আগেই দেখেছে মোহনার ফ্ল্যাটের ড্রয়িং রুমের ওয়াল পোর্ট্রেটে। আলো আঁধারির অপূর্ব রঙের খেলা ওই ছবিতে অনন্যাকে বারবার মুগ্ধ করে তোলে। আর আজ এই প্রথম পরিচয় হলো চিত্রকরের সাথে।
দেখে মনে হলো প্রায় সমবয়সী হবে, 50 ছুঁই ছুঁই। মোহনার কাছ থেকে শুনেছে অবিবাহিত। আর এই আমার স্কুল আর কলেজ জীবনের বান্ধবী অনন্যা। বলে বুঝি আরো কিছু অনন্যা সম্পর্কে বলতেই যাচ্ছিল। অনন্যা থামিয়ে দেওয়াতে স্বভাব সুলভ ভঙ্গিতে মিষ্টি হাসি ছড়িয়ে দিয়ে মোহনা বলে, আচ্ছা আচ্ছা, আমি আর কিছু বলছি না, তোরা নিজেরাই একটু আলাপ করে নে, আমি খাবার রেডি করছি বলে কিচেনে যায়। সেদিন কিন্তু একটু অস্বস্তি হয়েছিল অনন্যার। তবে অনিরুদ্ধর মিশুকে স্বভাবের জন্যই তা বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি। আর অল্প সময়ের মধ্যেই অনন্যার সাথে একটা হৃদ্যতাও জমে ওঠে। আর গল্পে গল্পে যখন অনিরুদ্ধ টের পেল অনন্যাও ছবি আঁকার একজন দক্ষ বোদ্ধা, একসময় সে নিজেও আঁকত, তখন গল্প আরো জমে ওঠে। মোহনার খাবার রেডি করার ওই কয়েক মিনিট সময় রেঙে ওঠে রঙিন গল্পে। আসবার সময় অনন্যার হাতে অনন্যারই একটি মুখের স্কেচ গিফট করে অনিরুদ্ধ বলেন, সামনে আমার একটা আর্ট এক্সিবিশন, আমি আপনাকে সেখানে আমার ছবির মডেল করতে চাই, যদি আপনি রাজি থাকেন। তবে আপনাকে একটু সময় দিতে হবে, শনি রবি আমাদের ছুটি, এই দুটো দিন ধরেই কাজ হবে। মোটামুটি আপনার মুখের কিছু স্কেচ নেব, তারপর বাদ বাকি আমার কল্পনায়। এদিকে অনিরুদ্ধর হাতে আঁকা নিজের ছবি দেখে লজ্জায় যেন মিশে যায় অনন্যা। তার উপর এই প্রস্তাবের দিশেহারা অবস্থা, কি বলবে থই খুঁজে পায় না। মোহনা বলে, আচ্ছা অনিরুদ্ধ, দুবেলা তো এই আমার মুখটি দেখো অফিসে, তো কখনো মনে হয়নি এটাও আঁকার বিষয় হতে পারে? কোনরূপ ভনিতা না করেই অনিরুদ্ধ বলে, না মোহনা, আসলে সব মুখ সব চোখ আঁকার বিষয়, কবিতার বিষয় বা শিল্পের বিষয় হতে পারে না। কপট রাগের বাহানা করে মোহনা বলে, বুঝলাম, আমরা হলাম গিয়ে গদ্য, আর অনিরুদ্ধ বাবু এতদিনে কবিতা পেয়েছেন তোর মধ্যে। আরো লজ্জায় মিশে গিয়ে অনন্যা বলে, কিন্তু অনিরুদ্ধ বাবু, আমার পক্ষে কিন্তু আপনার প্রস্তাবটি মেনে নেওয়া সম্ভব নয়। তারপরই মোহনার জোড়াজুড়ি শুরু হয় অনন্যাকে অনিরুদ্ধর মডেল করানোর জন্য। এক প্রকার নিমরাজি করিয়েই ছেড়েছিল। সেদিন ঘরে এসে বহুদিন পর অনেকক্ষণ আয়নার সামনে দাঁড়িয়েছিল অনন্যা। বহু বছর পর আবার ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখেছিল অনন্যা। ৪৫ পেরোনো মুখে যৌবনের পরিপাট্যহীনতার ছাপ সুস্পষ্ট, শরীরের মেদের সঞ্চারও হয়েছে। সংসারের ক্লান্তি আক্রান্ত চোখ দুটির দৃষ্টিতেও এখন সবকিছু ঝাপসা ভাব। সংসার এখন আর খালি চোখে সেই প্রথম দিনে সরল দৃষ্টিতে দেখা যায় না। ২৫ বছর পর ওর গভীর কানাগলি খুঁজতে চশমার মোটা কাঁচের সাহায্য লাগে বইকি। তবু আজ যেন এই সবকিছুই আর একবার নতুন করে ঠেকছে, ভালো লাগছে। বেল বাসায় দরজা খুলল মোহনা। আয়, জানতাম তুই আমার কথা ফেলতে পারবি না। অনন্যা মোহনার কথার কোনো উত্তর না দিয়ে সোজা অনিরুদ্ধর সামনে উপস্থিত হয়। আচ্ছা দেখুন, এই প্রতি শনি রবিবার আমার পক্ষে মডেল সাজা সম্ভব নয়। এই দিনে আমার বরের ছুটি থাকে, সংসার শাশুড়ি সামলে আমার পক্ষে অসম্ভব, এ কথা আগেও বলেছি। কিন্তু আপনি আর মোহনা কেন বোঝেন না? আমার সংসার আছে, তার হাজারো কাজ আছে, স্বামী আছে, সব ফেলে ঘন্টার পর ঘন্টা ধরে আপনার সামনে বসে থাকা সম্ভব না। অনিরুদ্ধ বলল, শান্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনি কোথায় আছেন? এবার অনন্যা খানিকটা ঘাবড়ে, মানে? অনিরুদ্ধ বলে, মানেটা হলো এই যে আপনি এত কিছু আপনার সংসারে আছে এর কথা বললেন, কাজ ও কাজের নিমিত্তে সদস্য, কিন্তু আপনিও আপনার জন্যই শুধু কাজ তো একটাও দেখলাম না। আপনি চাকরি পেয়েও জয়েন করলেন না সন্তান মানুষ করতে, গান থামালেন শাশুড়ির কানে আওয়াজ লাগে বলে, আঁকা বন্ধ করলেন পরদিন আপনার স্বামী রাতের ঘুমের ব্যাঘাত হবে বলে। সেই অনন্যা আজ কোথায় থাকে? এতজনের নাম বললেন, তাদের জন্য এত কাজের বাহানা দিলেন, কিন্তু অনন্যার নিজের কাজ কোনগুলো? অনন্যা চুপ, শুধু মোহনার দিকে তাকিয়ে দেখে ও মিটিমিটি হাসছে। এবার মোহনা বলে, হ্যাঁ, আমি অনিরুদ্ধকে তোর সব কথা বলেছি। প্লিজ অনন্যা, তুই নিজেকে একবার মেলে ধর, নিজের মনটাকে আগে তুই নিজে স্বাধীন করে দে। নিজের বেড়ি নিজেকেই খুলতে জানতে হয় রে, কেউ খুলে দেবে না। তুই সবটুকু নিয়েই থাক, স্বামী সংসার, শুধু নিজের মনটাকে মরতে দিস না। নিজেকেও নিয়ে থাক তুই, আমি শুধু এটুকুই চাই। যে অনন্যাকে আমি স্কুল কলেজে দেখেছি সেই অনন্যা হারিয়ে গেছে, শুধু তাকেই আমি খুঁজে পেতে চাই আবার নতুন করে অনিরুদ্ধর ক্যানভাসে। প্লিজ তুই আর একটা দুটো দিন সময় দে। অনিরুদ্ধ বলে, তাছাড়া বেশি সময় আর লাগবে না, আগের দিনই অনেকটা হয়ে গেছে, আর একটু।
আসলে আপনার মুখটা বড় ইন্টারেস্টিং। আসলে আপনার মুখটা আমাদের এই সমাজ সংসারের ঘরের অ্যাভারেজ মহিলার মুখচ্ছবি। আপনার ওই চোখ দুটোর করুণ দৃষ্টিতে কত স্বপ্ন চাপা পড়ে আছে। ওই ঠোঁটের হাসিতে হাজার ইচ্ছেরা গা ঢাকা দিয়েছে সময়ের প্রয়োজন। আমি আমার তুলিতে ওই ত্যাগ তিতিক্ষার রঙই তুলে ধরতে চাই আলো আঁধারির খেলায়। এটাই এই ছবির সৌন্দর্য। অনন্যা বলে। এবার খানিকটা নরম হয়েই বলল, কালো রং বোচা নাকের আবার সৌন্দর্য। অনিরুদ্ধ বলে, কে বলল কালো রঙের সৌন্দর্য নেই? রাতের সৌন্দর্য উপেক্ষা করতে পারেন? আর আমরা প্রত্যেকেই সুন্দর, সবকিছুই সুন্দর, শুধু দেখার জন্য মনের ভাব আর চোখের দৃষ্টিটা থাকতে হবে। মানুষ লম্বা বেঁটে মোটা কালো যাই হোক না কেন, সবার মধ্যে সৌন্দর্য লুকিয়ে থাকে। শুধু দেখার জন্য মনটাকে আগে সুন্দর করতে হয়, এই যা। তারপর সেই সুন্দরের আলোতে যেদিকে দৃষ্টি ফেলবেন সেটাই সুন্দর হয়ে আপনার চোখে ধরা দেবে। মনটিকে পবিত্র শুদ্ধ রাখলে সব দিক সুন্দর হয়ে ধরা দেবে। অনন্যার কানে যেন বহু বছর পর কেউ বাঁচবার মন্ত্র শুনিয়ে দিয়ে গেল। নয়তো এতগুলো বছর ধরে শাশুড়ি আর বরের মুখে নানা ধরনের কটূক্তি ব্যঙ্গ শ্লেষ বাক্য শুনে শুনে ভালো কিছু ভাবাটাই বড় কিছু ভাবাটাই ভুলতে বসেছে। নয়তো এই মডেল হওয়া নিয়ে কি কম কিছু চলছে বাড়িতে? অশ্লীল কথার চাষ তো ও বাড়ির মজ্জাগত, ক্রমাগতভাবেই চলে আসছে। গত দুদিন এখান থেকে যেতে যেতে বেশ রাতই হয়েছিল। শুধু ছবি আঁকাই না, তার সাথে তিনজনের আড্ডাও জমে উঠেছিল। আর বহু বছর পর অনন্যাও নিজের মানসিকতার পরিমণ্ডলে নিজেকে মেলে ধরতে গিয়ে একটু ভুলেই যেন গেছিল যে ওকে আবার ওই ঘিঞ্জি গুমোট বাড়িটাই ফিরতে হবে। তাই প্রায় রাত 10:30টার সময় যখন দরজা খুলে মানুষ বলে, নাগরের সাথে আর ওই বেশ্যাটার সাথে পীড়িত করা হলো, স্তম্ভিত অনন্যার কানে যেন আবার গরম সীসা পড়েছিল। তারপর তো শাশুড়ির অশ্রাব্য মন্তব্য, মানুষের আরো কিছু মৌখিক কটূক্তি প্লাবনে দিশেহারা অনন্যা ঠিক করেই বসেছিল আর না, মোহনা অনিরুদ্ধকে বলেই দেবে এ কাজ তার পক্ষে সম্ভব নয়। কিন্তু আজ এখানে এসে আবার সবকিছু গুলিয়ে গেল। মোহনা বলে, তুই যত ওদের প্রশ্রয় দিবি ওরা ততই কিন্তু চেপে বসবে। তোকেই এবার ঘুরে দাঁড়াতে হবে। আর তোর ভয় বা কিসের অনন্যা? তোর মেয়ে মিঠি, ও তো এখন যথেষ্ট বড় হয়েছে, লয়ার হয়ে উঠেছে, এখন অল্প অল্প কেসও পাচ্ছে। আমি শুনেছি ও খুব ভালো মেয়ে, ও তোর পাশে আছে। এবার অন্তত তুই ওদের বিরুদ্ধে দাঁড়া, এবার ওদের অন্যায়গুলোর প্রতিবাদ কর। অনন্যা কিছুক্ষণ চুপ থাকে, কি যেন ভেবে। আপনার আর কতদিন লাগবে অনিরুদ্ধ বাবু? অনিরুদ্ধ বলে, আর একটা দিন লাগবে, তবে কাল হবে না। আমার নিজস্ব একটা কাজ আছে। ভাবছিলাম সামনের সপ্তাহে একটা কোথাও ছোট্ট একদিনের ট্যুর, মানে পিকনিক, গান, ছবি আঁকা, এমন হলে কেমন হয়? মোহনা তো হৈ হৈ করে ওঠে। গম্ভীর পরিবেশ মুহূর্তে বদলে যায়। তারপর অনন্যার দিকে তাকায়। এক কথায় অনন্যা দৃঢ়তার সাথে বলে, আমারও কোনো অসুবিধা নেই, আমি যেতে পারবো। সামনের সপ্তাহে মিঠিও আসছে, ওর কোর্টে ছুটি, ও যাবে। অনন্যা বলে, আমি আসবো, আমার কোনো অসুবিধা নেই, বেশ দৃঢ়তার সাথেই বলে। মোহনার হাত ধরে বলে, নিজেকে এবার নতুন করে দেখেই না কি হয়। দীর্ঘ 25 বছর ধরে তো ভুলেই গেছি আমি নিজে কেমন, দেখতে কেমন। ওরা যা ভাবিয়েছে ভেবেছি, ওদের চোখেই নিজেকে দেখেছি, চিনেছি, বুঝেছি, নিজের মনটাকে মেরে ফেলে। এবার সত্যি বলতে নিজেকেও আবার দেখতে চাই অনিরুদ্ধ বাবুর ক্যানভাসে। নিজের হারিয়ে যাওয়া ওই রঙিন মনটাকে খুঁজে পেতে চাই রে। নতুন অনন্যাকে দেখতে চাই। অনিরুদ্ধ বাবু নয়, অনিরুদ্ধ। উই আর নাও ফ্রেন্ড। মোহনার মতো আপনিও আমার বন্ধু। অনিরুদ্ধর কথায় সম্মতি জানায় অনন্যা। আজ নিজের মনের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব নিজের হাতেই ঝেড়ে ফেলে ভারমুক্ত লাগছে নিজের, হালকা লাগছে বড্ড মনটাকে। মানুষ বলে, হ্যাঁ, ঘরে বসে আঁকা হচ্ছে না, আবার মাঠ ঘাট বেরিয়ে ঢলাঢলি করে আঁকতে হবে, যত সব বেলেল্লাপনা। এ পর্যন্ত অনন্যা মানুষের বহু অপমান, অবজ্ঞা, উপেক্ষা সহ্য করেছে, ভয় পেয়েছে, তাই বুঝি বাধ্যও থেকেছে। কিন্তু এখন যেন বদল ঘটেছে একটু হলেও, কিছুটা মেয়ে মিঠুর জন্য। যবে থেকে মিঠু বড় হয়েছে, মাকে সবকিছু সহ্য করতে দেখে বারবার বলেছে, মা তুমি প্রতিবাদ করো না কেন ঠাম্মি, দাদু আর বাবার বিরুদ্ধে? না, পারেনি তখনও, তবে এখন যেন বাঁধ ভাঙছে, প্লাবন আসছে। তাই তো আজ সমস্ত শক্তি নিয়ে আছড়ে পড়লো মানুষের উপর।
রাগে অপমানে হাঁপাতে হাঁপাতে বলে, কি আবার ওই নোংরা জঘন্য শব্দটি ব্যবহার করলে? লজ্জা করে না তোমার নিজের স্ত্রী সম্পর্কে এতটা জঘন্য মন্তব্য করতে? মানুষ বলে, স্ত্রী? পরপুরুষের সাথে যে স্ত্রী ঢলাঢলি করে, বাহারি দিয়ে সামনে বসে মডেল হয়, তাকে স্ত্রী নয়, বেশ্যা বলে, বেশ্যা। কানে হাত দিয়ে চিৎকার করে ওঠে অনন্যা, বলে, চুপ করো, একদম চুপ। আর একটা কথাও বলবে না তুমি। আগে কথা বলতে চিন্তা করতে শেখো তোমরা সবাই, তারপর কথা বলবে। কি তোমার কাছ থেকে এখন আমাদের কথা শিখতে হবে? তেমনি সোচ্চারে অনন্যা বলে চলে, হ্যাঁ শিখতে হবে। তোমাদের নিয়ম, তোমাদের শিক্ষা, তোমাদের রুচির বাইরেও একটা মস্ত আলোময় জগৎ আছে, বুঝলে? এই জীর্ণ দেওয়ালের বাইরেও একটা মস্ত বড় সংসার আছে। তবে হ্যাঁ, এই সংসারের বাসিন্দা হতে গেলে মনটাকে অনেক অনেক বড় উদার করতে হয়। সেই জগৎকে জানতে গেলে শিক্ষিত রুচিসম্মত মানসিকতা গঠন করতে হয়, যা তোমার বা তোমাদের নেই। স্বামীবাদে সব পুরুষই পরপুরুষ নয় মেয়েদের কাছে। কেউ কেউ বাবা হয়, দাদা হয়, ভাই হয়, আর কোনো কোনো পুরুষ বন্ধুও হয়। হ্যাঁ, অনিরুদ্ধ বন্ধু হয়ে উঠেছেন এতদিনে আমার। তবে সেটা বোঝার ক্ষমতা তোমার নেই। এইবার চকিতে মানুষ বউয়ের চুলের মুঠি ধরে হাঁসকা টানে বিছানায় ফেলে দিয়ে অত্যন্ত নোংরা ভাষায়, তবে রে বন্ধু, দুশ্চরিত্রা মেয়ে ছেলে। এইবার সজোরে মানুষের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ঘোলাটে চোখে স্বামীর দিকে তীব্র দৃষ্টি হেনে চিৎকার করে বলে, আর একটা কথাও তুমি ওনার সম্পর্কে বলবে না। শুধু এটুকুই জেনে রাখো, পরশু সকালে আমরা পিকনিকে যাচ্ছি এবং মিঠিও আমার সাথে যাচ্ছে। কথাটা শোনা মাত্রই একটা বিশাল মাপের চর অনন্যার গালে নেমে আসতে আসতে থেমে গেল। আর কারণ এতক্ষণে মিঠি এসে দাঁড়িয়েছে অনন্যাকে আগলিয়ে। ও আজই এসেছে সন্ধ্যায় কলকাতা থেকে, কোর্টে ছুটি পড়েছে বড়দিনে। এসেই বাবার দিকে তাকিয়ে, খবরদার বাবা, একটা কথা আর না। মা একজন মানুষ, সে তার নিজস্বতা দিয়ে এই সংসারে থাকবে। আর তুমি জানো, এই তুমি মায়ের উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাচ্ছ, এর জন্য তোমাকে আমি জেলে পর্যন্ত দিতে পারি। এতক্ষণে পাশের ঘর থেকে অনন্যার শাশুড়ি সবিতা দেবীও এসে পড়েছে। নাতনির কথা শুনে হৈ হৈ করে ওঠে, কি বললি তুই? বাবার পয়সায় উকিল হয়ে এখন বাবাকেই জেল দেখাচ্ছিস? তোর যে নরকেও ঠাঁই হবে না। মিঠি হেসে নির্ভীকভাবে বলে, হ্যাঁ, ন্যায় বুঝতে হলে পেতে হলে উকিল হতে লাগে না ঠাম্মি। তোমরা সারাটা জীবন মাকে মানসিক নির্যাতন করে এসেছো, আমি ছোট থেকেই দেখেছি। এইবার শুধু বলছি না, হুকুম করছি, আর যদি নির্যাতন করো মাকে, তোমাদের সবাইকে জেলে ঢুকিয়ে ছাড়বো। এই আমি বললাম। আর এই কেস আমি মায়ের হয়ে একাই লড়বো। তারপর বাবার দিকে তাকিয়ে, বাবা, আমি কোথায় যাব, কার সাথে যাব, সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আমি এখন সাবালিকা, এটা কেন ভুলে যাও? আর যে পরিবেশে আমি মানুষ, তার থেকে খারাপ পরিবেশ আর পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। বলে সকলকে হতভম্ব করে মাকে নিয়ে নিজের ঘরে চলে যায়। কি ভাবছিস এক মনে? মোহনার কথায় ঘোর কাটে অনন্যার। এতক্ষণ ধরে গত পরশু রাতের কথাগুলোই ভাবছিল অনন্যা। এখনো ও যেন স্বাভাবিক হতে পারেনি। বুকের ভেতরে একটা কেমন চাপ অনুভব করছে। কাল শরীরটাও ভালো ছিল না, আজ তাও ডায়মন্ড হারবারে গঙ্গার হাওয়ায় বেশ লাগছে। অনন্যাই এবার কথা বলল, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, জানিস মোহনা, মিঠি আমাকে এবার ওর কাছে নিয়ে রাখতে চায়, শুধু আমাকেই। ওর কাঁধে হাত রাখে মোহনা, বলে, তোর কষ্টটা বুঝি রে। আমি জানতাম শেষ পর্যন্ত তুই পারবি না ওদের সাথে মানিয়ে চলতে। একজন মানুষ যে মনে প্রাণে শিল্পী, যার প্রতিটি কাজ পরিশীলিত, মার্জিত রুচিবোধ ফুটে ওঠে, তার সাথে সাধারণ গড়পড়তা মানুষের চিন্তার একটা ফারাক তো থাকবেই। আমি এটা ভেবেই অবাক হই, তুই এতগুলো বছর পারলি কি করে এদের সাথে থাকতে। ছেড়ে দে এবার ওদেরকে ওদের মতো। তুই একটা এত ভালো মেয়ে পেয়েছিস, এটাই তোর পরম সৌভাগ্য। মিঠির কথাই এবার শোন। ঘাড় নাড়ে অনন্যা, শুনবো তো। এবার বাঁচবো তো নিজের মতো করে, নিজের ছন্দে। জানিস, এতদিনে বুঝেছি ওদের আর আমার মধ্যেকার বিস্তর ফারাক। এ ফারাক ভরাট হবার নয়। যতই ফাঁক ভরতে যাব, ততই সেটাতে আরো ফাটল ধরবে। বুঝেছি রে, ওরা জড়বৎ। ওদের পরিবর্তন নেই, লয় নেই, ক্ষয় নেই, ওরা ওরকমই থাকবে। এতদিনে ওদের ভারও হয়েছে বিশাল,
আমার পক্ষে সেই ভার বইবার ক্ষমতাও নেই, সুতরাং যা বইতে পারবো না তাকে বহন করে লাভ নেই। সম্পূর্ণভাবে আজ আমি মুক্ত। তবু এই মুক্তির স্বাদ আমাকে মিঠিয়া তোরা সবাই মিলে দিয়েছিস, নয়তো সম্ভব হতো না। এমন সময় মিঠি দৌড়ে আসে, হাতে একটা কাগজ। মা, দেখো, অনি আঙ্কেল কি অপূর্ব এঁকেছেন তোমাকে। তোমার মুখটা একদম দেবী প্রতিমার মতো লাগছে। কখনো তো তোমাকে এভাবে দেখিনি। অনিরুদ্ধ বলে, কারণ সবাই যে একই জিনিস একইভাবে দেখতে পায় না মিঠি। চোখ সবার থাকে, কিন্তু সেই চোখের দৃষ্টি ভগবান কাউকে কাউকে দেন। মনের অনুভূতি তো সবার এক নয়, তাই সবাই এক জিনিস একই রকম ভাবে দেখেও না। মিঠি বলে, তবে বলছেন আপনি ভাগ্যবান যে সেই দৃষ্টি সেই অনুভূতি আপনার মধ্যে আছে। অনিরুদ্ধ বলে, আমি ভগবানের কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে এই তুলির টানে রং ফুটিয়ে তোলবার ক্ষমতাটাই দিয়েছেন। তবে চাইলে তুমিও পাবে বটে সেই জ্যোতি, শুধু মনটাকে প্রসারিত করতে হবে, চিন্তা ভাবনাকে আরো আকাশে মেলতে হবে। মোহনা মুহূর্তে বলে, তবে যাই বল মিঠি, তোর অনি আঙ্কেল শুধুমাত্র তোর মায়ের মধ্যেই এত রং এত আলো খুঁজে পেয়েছেন, আর আমরা যে এই এত কিছু করছি তাতে শুধুই অন্ধকার। মোহনার দুষ্টু ইঙ্গিত মিঠিও বুঝতে পারে, হাসে। লজ্জায় রাঙা হয়ে ওঠে অনন্যা, আর অনিরুদ্ধ এক মুহূর্তের জন্য আনমনা হয়ে ওঠে অনন্যার লজ্জায় রাঙা মুখখানি দেখে। তারপর নিজেকে সামলে নেয়, মন দেয় ছবিতে, কল্পনায়। জি, অনন্যার ছবিতে রঙের শেষ প্রলেপ পড়বে যে। আজ অনিরুদ্ধ চিত্র প্রদর্শনী। আজ আর এখানে আসা নিয়ে কোনো রকমের সমস্যা হয়নি। তাছাড়াও এবার মিঠি সব কথা বলেছে বাবা ঠাকুরমার সাথে। ও স্পষ্ট জানিয়ে দিয়েছে শীতের ছুটির পর ও শুধুমাত্র মাকে নিয়েই কলকাতার ফ্ল্যাটে শিফট করছে। এমনিতেও একটা লেডিস হোস্টেলে থাকে, কাজ করতে অসুবিধা হচ্ছে। এবার মাকে নিয়ে নিজের একটা ভাড়া ফ্ল্যাটে থাকবে। আর ওদেরটা এবার ওদেরকেই বুঝে নিতে হবে। বাবাকে যেভাবে মায়ের উপর অত্যাচার করতে দেখেছে, এখন ও আর ভরসা পাচ্ছে না মাকে এখানে রাখবার। সুতরাং সংসার শক্তের ভক্ত কেউ কোনো প্রতিবাদ করেনি, সবটা মেনে নিয়েছি। এ পাশে আছে, তাই আজ যে কারো কোনো পারমিশন ছাড়াই অনন্যা দিব্যি সেজে গুজে মানসা তার মায়ের সামনে দিয়ে বেরিয়ে এলো। কেউ একটা কিছু বলতে সাহস পায়নি। এমনকি অনন্যা আসার সময় শুধু বলে এলো, আমাদের ফিরতে রাত হবে, তোমরা খেয়ে নিও। তার কারণ পর্যন্ত কেউ জানতে চাইল না। তাই তো যখন প্রদর্শনী চত্বরে মোহনা ওকে জিজ্ঞেস করলো, কি রে, আজ কোনো সমস্যা হয়নি, বেশ আত্মবিশ্বাসী স্বরে অনন্যা জানালো, না, এবার সব ঠিক হয়ে যাবে। কারণ এবার যে আমি মনে চৌকাঠ সমুদ্র পেরিয়ে এসেছি, তা জানে আর আমাকে বাঁধা যাবে না। বলে, মিঠি তো আমার আগেই এসেছে ওর অনি আঙ্কেলকে সাহায্য করতে। ওরা গেল কোথায়? মোহনা বলে, ওইদিকে চ, আমরাও যাই। বলতে বলতেই অনিরুদ্ধ এসে পড়ে ওদের সামনে, বলে, আরে এই তো আমার মডেল অনন্যাও এসে গেছে, চলো ওদিকে সব ছবি, বেশ কয়েকটা বিক্রিও হয়ে গেছে এরই মধ্যে। মোহনা বলে, আরে এ তো মিরাকল, আপনি থেকে তুমিতে অবতরণ। অনিরুদ্ধ বলে, উত্তরণও বলতে পারো মোহনা, রঙে রঙে মিশেই সব একাকার। অনন্যা বলে, হ্যাঁ চলুন। সত্যি অপূর্ব সব ছবি। অনন্যা ছবিগুলো তো অপূর্ব সব রঙের খেলা। এত রঙের বুনন দেখে কপট রাগের ভঙ্গিতে অনন্যা বলে, তা আমি দেখতে ভালো নই, সে আমি জানি, তাই খুঁতগুলো ঢাকতে বুঝে এত রঙের প্রলেপ। অনিরুদ্ধ হেসে বলে, নারী এখানে প্রকৃতির সাথে তুলনীয়। সময়ের সাথে সাথে উভয়ের মধ্যেই রঙের পরিবর্তন হয়। এক এক সময় প্রকৃতির যেমন এক একটা রূপ, ঠিক তেমনি সংসারও এক এক অবস্থানে নারীর এক একটি রূপ ফুটে ওঠে। কখনো চঞ্চলা কিশোরী, কখনো প্রেমিকা, মা, স্ত্রী, কত রূপ তোমাদের অনন্যা। তাই তো তোমরা প্রকৃতির মতোই রঙিন, প্রকৃতির সাথেই তুলনীয়, আর সব রূপেই অনন্যা। শেষ কথাখানিতে নামের উচ্চারণে অনিরুদ্ধের কণ্ঠস্বরে যেন আবেগ ঝরে পড়ে, তা কান এড়ায় না মোহনার, মিঠিরও। ওদের মুখে সামান্য ভাব পরিবর্তন, কিন্তু চোখ এড়ালো না অনন্যার চোখে। ঘোরাতে কথা চাপায় অনন্যা, এত ভারী কথা আমি বুঝি না বাব্বা। অনিরুদ্ধ বলে চলে, এবার তোমার বুঝতে হবে, নিজের মনের কথা কল্পনা ফোটাতে হবে ক্যানভাসে। কণ্ঠে আবার সুর তুলবে তুমি, আমি পাশে আছি, চাইলে ভরসা করতে পারো। আবেগের বশে কথাগুলো বলেই আবার একটা কাজ করে বসে অনিরুদ্ধ। অনন্যার হাতখানি নিজের হাতের মধ্যে নিয়ে বলে, কথা দাও, তুমি আঁকবে, গাইবে আবার। এই ঘটনায় লজ্জিত অনন্যা নিজের হাতখানি সরিয়ে নেয়,
প্রসঙ্গান্তরে বলে, আচ্ছা ঠিক আছে, ওরা কোথায় গেল, চলুন দেখি। এমনি সময় মোহনাকে এদিকেই ফিরে আসতে দেখে আর ওদের সবার উপস্থিতিতে অনিরুদ্ধ একটা মস্ত বড় প্যাকেট উপহার দেয় অনন্যাকে। বলে, এই রইল আপনার উপহার, এখানে রং তুলি সম্ভার আছে, এর মর্যাদা যেন রক্ষিত হয়। অনন্যা মাথা নাড়ল। অনন্যা এবার মোহনার দিকে তাকিয়ে বলে, আচ্ছা মিঠি কোথায়? মোহনা একটু দূরে থাকা মিঠিকে ডাক দেয়। এগিয়ে আসে মিঠি। অনিরুদ্ধ মিঠিকে বলে, মোটামুটি প্রদর্শনী দেখা হয়েই গেছে, তোমরা এবার যাও, শীতের বিকেল, ঝুপ করে সন্ধে হয়ে যাবে। মাকে নিয়ে সাবধানে বাড়ি ফিরে যাও, আমি একটু পরে বেরোবো। আবার অনন্যার দিকে তাকিয়ে বলে, আচ্ছা অনন্যা, আপনিটা কি তুমি হতে পারে না? ওটা কি সংস্কার নাকি তোমার মনের দ্বিধা? অনন্যা বলে, ধরুন একটা সীমারেখা, ওটুকু থাক। মাথা নাড়ে অনিরুদ্ধ। চলেই যাচ্ছিল সে, পিছন ঘুরে থামালো মোহনা। দাঁড়াও অনিরুদ্ধ। অনন্যা, আমি স্পষ্ট কথা সোজাসুজি বলতেই ভালোবাসি, আর মিঠিও যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। আশা করি ও চায় এবার অন্তত জীবনের দ্বিতীয় ভাগে ওর মা সুখী হোক মনের মানুষের সাথে। মিঠি, তোকে কি কিছু আর বলতে হবে? মিঠি এগিয়ে আসে, মায়ের হাতে হাত রেখে বলে, মা, আমি তোমার মেয়ে, তোমাকে আমি যতটুকু চিনি তাতে বুঝেছি অনি আঙ্কেলকে তুমি যথেষ্ট শ্রদ্ধা করো, হয়তো বা ভালো। অনন্যা বলে, মিঠি বলে ধমকে ওঠে। মিঠি বলে চলে, হ্যাঁ মা, তুমি সব সময় নিজেকে ঠকাও, এ কাজ আর করো না, তবে অনি আঙ্কেলের সাথে বড্ড অন্যায় করা হবে। বড় ভালো মানুষ, আমি জানি, বাবার সাথে তুমি কখনো সুখী হওনি, সম্মানও পাওনি নিজের। আমি চাই মা, এবার তুমি সুখী সম্মানিত একটা জীবন কাটাও। বলছি তো, আমি তোমার হয়ে বাবার বিরুদ্ধে লড়াই করব, ডিভোর্সের কেস ফাইল করব, শুধু তুমি রাজি হও মা। মোহনার দিকে আর অনিরুদ্ধর দিকে তাকিয়ে বলে, আসলে যদি এখনো আমরা আমাদের আগের যুগকে শৃঙ্খলা থেকে মুক্তি দিতে না পারি, তবে পরবর্তী প্রজন্মের কাছে কি জবাবদিহি করব, ওদের কাছে কি নজির রেখে যাব? আমাদের অন্তঃপুরকে তো আমাদেরই সাজিয়ে তুলতে হবে, তাই না? মোহনা অনন্যাকে বলে, দেখেছিস তোর মেয়ে কত সুন্দর হয়েছে, ও তোর পাশে আছে, তবে তোর কিসের চিন্তা রে? তোর মনের কথা শোন এবার, এগিয়ে চল সামনের দিকে। অনন্যা এগিয়ে গিয়ে ওই ফাঁকা সামনের লনটাতে গিয়ে দাঁড়ালো। তখন শহরে শীতের সন্ধ্যা নামছে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।